দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান 511তম পর্ব, স্পন্সর্ড বাই এসিআই ফার্মাসিউটিক্যাল এবং নলেজ পার্টনার বায়োকাল ডিএক্স মেনোজে এবং ওথেরা। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো গর্ভকালীন নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ফৌজিয়া আক্তার। ম্যাডাম বর্তমানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন গার্নিয়ান অবস্টেট্রিক এবং সেই সাথে ম্যাডাম সভাপতি ও জিএসপি ব্রাহ্মণবাড়ি এবং নরসিংদী শাখা। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি ডক্টর তানিয়া। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভি এবং এসিআই কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ টপিক গর্ভকালীন নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদেরকে সময় দেবার জন্য ম্যাডামের কাছে প্রথমে যে বিষয় জানতে চাইবো, ম্যাডাম গর্ভকালীন সময়ে আসলে রোগীরা আপনাদের কাছে কি ধরনের সমস্যা নিয়ে আসে? হ্যাঁ তানিয়া, গর্ভকালীন সময়ে অনেক রকম সমস্যার মধ্যে আমরা যদি পুরো গর্ভকালকে 3টা ভাগে ভাগ করে নিই তাহলে সমস্যাগুলো একটু বলতে সুবিধা হয়। সমস্যাগুলো যেমন পুরো গর্ভকালকে আমরা 3টা ভাগের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ এইভাবে আমরা ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টার যেটা প্রথম ভাগে যে সমস্যা এবং 3টা ভাগের সমস্যা একটু আলাদা টাইপের। প্রথম ভাগে যেটা সবচেয়ে বেশি আসে যে বমি বমি ভাব, ভমিটিং যেটা টেন্ডেন্সি, এবং বমি ভাব এবং কারো কারো বমি হচ্ছে, নশিয়া, ভমিটিং। আরো কিছু সমস্যা আসে, কারো কারো দেখা যায় যে একটু ব্লিডিং হচ্ছে, একটু স্পটিং হচ্ছে, কারো দেখা যাচ্ছে তলপেটে একটু ব্যথা, একটু প্রস্রাবে জ্বালা পোড়া, এগুলো নিয়ে আসে। এছাড়া কিছু কমপ্লিকেশন, যেমন কখনো দেখা যায় যে হয়তো পিভি ব্লিডিং, তলপেটে ব্যথা, এটা ইনকমপ্লিট অ্যাবর্শন হিসেবেও আসে অনেক সময়। অনেক সময় দেখা যায় যে মোলার প্রেগনেন্সি, যেটা ফুলের, যেটা বাচ্চা যে ফুলের টিউমার, সেই প্রবলেম নিয়েও অনেক সময় আসে। এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের প্রবলেম সাধারণত। এটা সেকেন্ড ট্রাইমেস্টার যেটা মধ্যভাগে, যেটা এটার সমস্যা একটু অন্যরকম। এই সময়টা আসলে 3টা ভাগের মধ্যে এই সময়টা প্রবলেম একটু কম থাকে, পেশেন্ট একটু বেটার ফিল করে। এই সময়টা কারো কারো দেখা যায় প্রেশার, মানে প্রবলেমের মধ্যে যেটা, কারো কারো প্রেশার বেড়ে যেতে পারে, কারো ডায়াবেটিস নতুন করে ধরা পড়তে পারে, কারো একটু হয়তো একটু অস্বস্তি হচ্ছে, এরকম কিছু সমস্যা, কারো একটু ব্লিডিং হয়ে আসতে পারে, এটা আর কি। আর থার্ড ট্রাইমেস্টারে যেটা, সেখানে সমস্যার মধ্যে মাঝে মাঝে যেটা আসে যে প্রেশার বেশি নিয়ে মাঝে মাঝে আসে। প্রেশার বেশি কখনো কিছু নিয়েও আসতে পারে, ডায়াবেটিস পেশেন্ট নিয়েও আসতে পারে, কখনো বাচ্চা নাড়াচাড়া কম হচ্ছে, পানি ভেঙে যাচ্ছে, ডেলিভারির আগেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে, প্রিটার্ম লেবার যেটা বলি। হ্যাঁ, এই এমন সমস্যাগুলো সাধারণত নিয়ে আমাদের কাছে আসে। তানিয়া, খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা যেটা জানলাম যে আসলে গর্ভের প্রথম দিকে আসলে যে নরসিয়া, ভমিটিং, বমি ভাব হওয়াটা খুবই একটা জটিল সমস্যা করলো, কারণ এত বেশি সিক হয়ে যায় অনেকে। তো ম্যাডাম, আপনারা সেই ক্ষেত্রে কি ধরনের সাজেশন নিয়ে থাকেন বা কি ধরনের ম্যানেজমেন্ট নিয়ে থাকেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরতেন? হ্যাঁ, প্রথম দিকে এই সমস্যাটা সবচেয়ে বেশি। আসলে এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। এটাকে আমরা আসলে সমস্যা, যদিও পেশেন্টের কষ্ট হয়, এই সমস্যাটা সবাইকে কম বেশি প্রথম দিকে একটু ফেস করতে হবে। এটা আসলে বাচ্চা গর্ভধারণের পরে তার শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়, কিছু তার নতুন একটা পরিবেশ অ্যাডজাস্ট, সবকিছু মিলিয়ে তার এই নশিয়া ভমিটিং ব্যাপারটা আসে। সাধারণত প্রথম 3 মাসে এই সমস্যাটা থাকে, 3 মাস পরে এমনিতেই বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। তো এই ক্ষেত্রে এই জিনিসটাই আমরা পেশেন্টদেরকে একটু কাউন্সিল করে বলি যে এই সমস্যাটা স্থায়ী সমস্যা নয়, এটা চলে যাবে, এটা তার গর্ভধারণের জন্যই আসছে, এটা একটু মেনে নিতে হবে। এটা মারাত্মক অত ভয়ের কিছু না, এটা থেকে যে বাচ্চার খুব বেশি সমস্যা হবে তা নয়। তবে তাকে আমরা কিছু অ্যান্টিমেটিক আছে, যে মেকলিজিন, হাইড্রোক্লোরাইড, আরো কিছু ঔষধ আছে, তাদেরকে আমরা দিয়ে থাকি। কিছু কিছু পেশেন্ট অবশ্য এত বেশি ভমিটিং, যেটা মর্নিং সিকনেস, মানে অনেক বেশি ভমিটিং নিয়ে আসে, সেই ক্ষেত্রে অনেক সময় ইনজেক্টেবল দরকার হয় মাঝে মাঝে। তবে ওই যে ড্রাগসে হয়ে যায়। আর পেশেন্ট কাউন্সেলিং একটা বড় জিনিস, যে তাকে আশ্বস্ত করা যে এটাতে আসলে খুব বেশি প্রবলেম হবে না। আর একটু তার অনেক সময় বলি যে এনভায়রনমেন্ট চেঞ্জ করলেও এই নশিয়া ভমিটিং ব্যাপারটা, যে কখনো তার বাবার বাড়িতে হয়তো অথবা শ্বশুর বাড়িতে থাকলে বলি একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করলেও অনেক সময় দেখা যায় যে নশিয়া ব্যাপারটা একটু
কমে আসে। তো কাউন্সেলিং এবং ছোটখাটো কিছু ড্রাগস দিলে আসলে এটা ওভারকাম করা যায়। তানিয়া। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন সাজিয়া, জানতে চেয়েছেন তার 7 মাস প্রেগন্যান্সি চলছে, তার পায়ে প্রচুর পানি এসেছে, তার প্রেশার নরমাল রয়েছে, তিনি পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমান কিন্তু তারপরেও সেই পানি কমছে না। তিনি পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করছেন, এবং সেই সাথে প্রেগন্যান্সি কষ্ট তো রয়েছেই, তো ম্যাডামের কাছে সমাধান জানতে চেয়েছেন। হ্যাঁ, পায়ে পানি আসাটা অনেকগুলো কারণে এই সময়টায় সেকেন্ড ট্রাইমেস্টারে কারো কারো পায়ে পানি আসে। আসলে হয় কি একটা ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ এই সময়টায় হয়। পুরো প্রেগনেন্সিতে দুবার একটা প্রেগনেন্ট লেডির তার রক্তের ভলিউমটা মানে বাচ্চা যেহেতু তার গর্ভে আসছে তার নিজের যে রক্তের একটা ভলিউম তার সাথে বাচ্চার রক্তের ভলিউমটা যোগ হয়ে বড় একটা ভলিউম আর কি তৈরি হয়। এই ফ্লাশটা দুটা সময়ে আসে। এই যে সেকেন্ড সবচেয়ে বড় ভলিউম যেটা আসে সেটা হচ্ছে এই 28 থেকে 32 সপ্তাহ এই সময়টাতে আসে। এই সময় যে ভলিউম চেঞ্জের মধ্যে দেখা যায় যে রক্তের পানির পরিমাণটা যত বেশি বেড়ে যায় রক্তের মানে কণার পরিমাণটা তত বেশি বাড়ে না। তাতে হয় কি যে একটু ফিজিওলজিক্যাল এনিমিয়া রক্তশূন্যতা একটু ডেভেলপ করে। তো সেইটার জন্য অনেক সময় দেখা যায় যে পায়ে একটু পানি আসতে পারে। এটা হচ্ছে যে ফিজিওলজিক্যালি পায়ে এই সময়টা একটু পানি আসতে পারে। এছাড়া যদি তার প্রেশারটা তিনি বলেছেন তার প্রেশার বাড়েনি, যেহেতু তার প্রেশার নর্মাল আছে সেই ক্ষেত্রে তিনি তার ইউরিনটা একটু চেক করে নেবেন যে প্রোটিন অনেক সময় প্রোটিন ইউরিয়া হলো এটা হয় যে ইউরিন দিয়ে প্রোটিন চলে যাচ্ছে। অনেক সময় তার থাইরয়েডটা একটু মানে চেক করে দেখতে হবে। থাইরয়েডের মানে কম বেশির জন্য অনেক সময় পায়ে পানি আসতে পারে। তবে আমরা ধরে নিচ্ছি এটা স্বাভাবিক এবং তিনি যেভাবে করছেন যে পায়ের নিচে বালিশ দিয়ে শোন এইটাই আসলে আমরা বলি যে রাতের বেলা পাটা একটু উঁচু করে শুলে অনেক সময় এটা কমে আসে। তো এটা আসলে খুব বেশি যদি প্রেশার নর্মাল থাকে অত ভয়ের কিছু না। আপনার যেহেতু কষ্ট হচ্ছে আমার মনে হয় ডক্টরের সাথে একটু আলোচনা করে আর কোনো প্রবলেম আছে কিনা একটু ইভালুয়েট করে নিলে ভালো হবে। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আর্লি প্রেগনেন্সির আরেকটি সমস্যা দেখি যে ব্লিডিং, ওইটা নিয়ে আসলে আমরা সবাই খুব ভয়ই পেয়ে যাই, তো ম্যাডামের কাছে জানতে চাইবো সমাধানটা কোথায়। হ্যাঁ, তানিয়া শুনতে পানি। ম্যাডাম, আর্লি প্রেগনেন্সিতে যে ব্লিডিং এর একটা কমপ্লেইন থাকে আপনিও বলছিলেন, তো হ্যাঁ, সেটার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা, সেই সমস্যার সমাধানটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আর্লি প্রেগনেন্সি ব্লিডিং অনেকগুলো কারণে হতে পারে। তবে এই ব্লিডিং কম হোক বেশি হোক সবগুলোই আমরা ডেঞ্জার সাইন হিসেবে ধরবো। এটা আমরা ছোটভাবে নিব না। একটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং যেটা বলি সেটা হচ্ছে যে কনসিভ করার পরেও তার মাসিকের যে সময়টা হবে সেই সময়টা কারো কারো মানে বাচ্চাটা জরায়ুর মধ্যে যখন বসে যায় সেই সময়টা একটু স্পটিং হতে পারে। এটা নর্মাল। হ্যাঁ, তবে এটা যে নর্মাল সেটা কিন্তু ডক্টরের কাছে যেয়ে আপনাকে ইভালুয়েট করে দেখতে হবে যে আসলে আদার্স কোনো প্রবলেম আছে কিনা। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে থ্রেটেন অবর্ষণ অথবা বাচ্চাটা নষ্ট হয়ে যাবে যাবে অবস্থায় এমন একটা হতে পারে, অথবা বাচ্চাটা নষ্টই হয়ে গিয়েছে এমনটাও হতে পারে। অনেক সময় দেখা যায় মোলার প্রেগনেন্সি যেটা বললাম যে বাচ্চা গর্ভে আসছে কিন্তু সেটা বাচ্চার ফুলের টিউমারের আকারে অনেক সময় আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লিডিং হতে পারে। তো প্রেগনেন্সিতে ব্লিডিং যে কারণে যত অল্পই হোক বেশি হোক ডক্টরের কাছে শরণাপন্ন হয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, শিওর হতে হবে কেন এটা ব্লিডিংটা হচ্ছে এবং তার যথাযথ ট্রিটমেন্ট নিতে হবে। যদি এমন হয় যে তার বেবিটা ভালো আছে, তার হয়তো একটু থ্রেটেন অ্যাবর্শন, সেক্ষেত্রে কমপ্লিট বেড রেস্ট খুব জরুরি। কমপ্লিট বেড রেস্টে আমরা দিই। এছাড়া মানে তার কজ অনুযায়ী কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তানিয়া। অনেক ধন্যবাদ ম্যাডামকে। এবার ম্যাডাম, সেকেন্ড ট্রাইমেস্টারও আমরা দেখি যে অনেক সময় এনিমিয়া, কখনো দেখছি যে ইউরিন ইনফেকশন। তো প্রথমে জানতে চাইবো ম্যাডাম, রক্ত শূন্যতাটা আমরা প্রায় সময় ফেস করি যে প্রেগনেন্সি কিন্তু খুব রক্ত কমে যাচ্ছে, মা হয়তো বা খাচ্ছেও না, আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, যাদের থ্যালাসেমিয়া সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করেন? হ্যাঁ, এই যে খাওয়ার যেটা ভালো করে খাচ্ছে না। ফার্স্ট ট্রাইমেস্টারে তো আসলে অনেক পেশেন্টে এসে ফার্স্ট ট্রাইমেস্টার ক্রস করে যখন সেকেন্ড ট্রাইমেস্টারে ঢোকে এসে বলে ম্যাডাম আমার তো ওজন কমে গেছে। এটা কিন্তু অনেক সময় হয় যে তার প্রথম ৩ মাস ৩.৫ মাসে বাচ্চাটা তো খুব বেশি বড় হয় না। সে তার খাওয়া দাওয়াটা একটু কম থাকে বলে সেকেন্ড ট্রাইমেস্টারে যেয়ে দেখা যায় যে তার অ্যানিমিয়াটাও একটু ডেভেলপ করে। আর হচ্ছে তার ওজনটাও দেখা যায় অত বেশি হয়তো সেই সময়টা। তো সেকেন্ড ট্রাইমেস্টার কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সিটা কমে যায় বলে আমরা বলি খাওয়া দাওয়াটা খুব মানে তার প্রয়োজনীয় খাওয়া দাওয়াটা বাড়িয়ে দিতে। তারপরেও দেখা যায় পেশেন্ট অনেক সময় তার সেভাবে খাচ্ছে না অথবা খাওয়ার রুচি সেভাবে ফিরে আসছে না।
এনিমিয়ার অন্যতম যেটা কারণ আমরা বললাম যে ফিজিওলজিক্যাল এনিমিয়া এই সময়তে একটু ডেভেলপ করে, যে ব্লাডের ভলিউমটা বেড়ে যাওয়ার জন্য, মানে সমান তালে ব্লাডের যে রক্তকণা এবং রক্তের যে পানির পরিমাণ সেটা সমান তালে বাড়ে না বলে অনেক সময় ফিজিওলজিক্যাল একটা এনিমিয়া ডেভেলপ করে। এছাড়া হয় কি সেকেন্ড ট্রাইমেস্টারে একটা জিনিস, যে পুরো প্রেগনেন্সি ধরে প্রথম থেকে সেকেন্ড একটা অ্যাসিডিটি খুব কমন একটা ব্যাপার, যে খুব অ্যাসিডিটি হচ্ছে। এই অ্যাসিডিটি হওয়ার জন্য ওদেরকে আয়রন দিলেও দেখা যায় অনেক সময় ভালো, মানে আয়রনটা সেভাবে সে ইনটেক করছে না। তো এই যে আয়রন জাতীয় খাবার খেলে তার অ্যাসিডিটি আরো বেড়ে যাচ্ছে বলে যে আয়রনটা প্রপারলি সে ইনটেক করছে না বলেও কিন্তু অনেক সময় এনিমিয়া ডেভেলপ করে। আরো কিছু প্যাথোলজিক্যাল একটা ব্যাপার আছে, আমরা প্রায়ই যেটা দেখি যে অন্য সময় তার এনিমিয়া হচ্ছে না, কিন্তু প্রেগনেন্সিতে যে সে এনিমিক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রায় দেখা যায় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই কিছু ইনভেস্টিগেশন করে দেখা যায় যে থ্যালাসেমিয়া মাইনর, এটা আমরা অনেক পাই, অথবা হিমোগ্লোবিন ই এই ডিজিজটা রক্তের একটা রোগ, এটাও আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে প্রেগন্যান্সিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কতটা আসলে জটিল কিংবা ট্রিটমেন্ট করাটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে ট্রিটমেন্ট আপনারা করছেন, সেই বিষয়গুলো ম্যাডাম একটু তুলে ধরতেন। প্রেগনেন্সিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কিন্তু একটা কমন ব্যাপার, সে এটা প্রতি ট্রাইমেস্টারেই এই ইউটিআই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসে। এটার বড় একটা কারণ হচ্ছে যে গ্রাভিড ইউটেরাস, যে বাচ্চা সহ জরায়ুটা যখন বড় হতে থাকে, এই জরায়ুটা ইউরেটা যে কিডনি থেকে যে নালীটা মূত্রথলিতে আসে, সেই ইউরেটার উপর একটা চাপ পড়ে বলে দেখা যায় একটা ব্যাকফ্লো হচ্ছে এবং কিছুটা ইউরিন মানে স্ট্যাসিস হতে থাকে। এছাড়া প্রেগনেন্সিতে প্রোজেস্টেরন যে হরমোন সেটা বেড়ে যাওয়ার জন্য ইউরিনের ব্লাডার যেটা মূত্রথলিতেও একটু রিল্যাক্স ভাব আসার জন্য ইউরিনটা মানে অনেকটা সময় ধরে জমে থাকে, সেই জন্য ব্যাকটেরিয়াও মাল্টিপ্লিকেশন বেশি মাত্রায় হয়ে থাকে। তো এই অনেকগুলো কারণেই এই সময়টা ইউটিআই প্রস্রাবে ইনফেকশনের এইটা বেশি থাকে। তো পেশেন্ট এসে আমাদের কাছে যেটা বলে যে আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া হচ্ছে, অথবা বাথরুমে যেতে যেতে প্রস্রাব ঝরে যাচ্ছে, এই তলপেটে একটু একটু ব্যথা, একটু ব্যাক পেন হচ্ছে। তো এরকম সমস্যাগুলো নিয়ে সাধারণত আমাদের ইউটিআই যারা আসে এই প্রবলেমগুলো নিয়ে আসে। আসার পরে আমরা ইউরিন আরিটা টেস্ট করে যখন দেখি যে কিছু ইনফেকশন থাকলে আমরা সেই ক্ষেত্রে পানিটা বেশি করে খাওয়ার জন্য বলি, এবং তার প্রস্রাব যেন ধরে না রাখে, যে প্রস্রাব আসলে যেন সেটা ম্যাচুরেট করে। আর সেই ক্ষেত্রে যদি আমরা পার্সেল পাই, আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে থাকি। তো এই পুরো প্রেগনেন্সি যে কোনো সময় এই প্রবলেমটা নিয়ে আসতে পারে। তানিয়া। ম্যাডামের কাছে হাইপারটেনশন কিংবা সহজ করে যে প্রেশার প্রেগন্যান্সিতে অনেক সময় দেখা যায় বেড়ে যায়, আমরা পরবর্তীকালে প্রি এক্লাম্পসিয়া আরো অনেক ধরনের কমপ্লিকেশন ফেস করি। তো এই ক্ষেত্রে আসলে ম্যাডাম কেন হয়, কি ধরনের প্রতিবন্ধী রোগী আপনাদের কাছে আসে, সেই বিষয়গুলো একটু তুলে ধরতে। হ্যাঁ, প্রেগনেন্সিতে প্রেশার একটা ঝুঁকিপূর্ণ একটা প্রেগনেন্সিতে প্রেশার যখন হয় সেটা আমরা একটু ভয়ই পাই, যে জেস্টেশনাল হাইপারটেনশন সেটা একটা অন্যরকম একটা কন্ডিশন। সাধারণত প্রেগনেন্সিতে দেখা যায় যে আগে থেকে তার প্রেশার নেই, 20 সপ্তাহের পরে যে যদি প্রেশারটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলে থাকি। আর এই সময়টা প্রি এক্লাম্পসিয়া একটা ডিজিজ, যেটা হচ্ছে 20 সপ্তাহের পরে তার প্রেশারটা বেড়ে গেল, একই সাথে তার ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে, এই কম্বিনেশনটা যখন থাকে, পায়ে অনেক সময় পানি উপর চলে আসি, এই কম্বিনেশনগুলো যখন থাকে সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলে থাকি। তো এই প্রি এক্লাম্পসিয়া যদি আমরা ডায়াগনোসিসে পরে তাকে যথাযথ ট্রিটমেন্ট দিতে হবে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে রেগুলার চেক আপে থাকতে হবে। এই রেগুলার যদি সে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এবং রেগুলার চেক আপে না থাকলে অনেক সময় এটা এক্লাম্পসিয়া বা খিঁচুনিতে কনভার্ট করতে পারে। তো সাধারণত দেখা যায় একটা হাই রিস্ক গ্রুপ থাকে যাদের এই প্রেশার হওয়ার চান্সটা বেশি, যেমন খুব কম বয়সে যারা কনসিভ করে, অল্প বয়সে যে মেয়েগুলো কনসিভ করে, অথবা একটু বেশি বয়সে যারা কনসিভ করে, অথবা দেখা যায় ফ্যামিলিতে যাদের হাইপারটেনশনের মানে হিস্ট্রি আছে, অথবা বেশ অবেস পেশেন্ট যেগুলো মোটা, তাদেরও এই প্রেশার হওয়ার বেশি থাকে। ফ্যামিলিতে যাদের হার্ট ডিজিজ অথবা কিডনি ডিজিজ অথবা হাইপারলিপিডেমিয়া এমন কিছু রোগ যদি থাকে, তাদের কিন্তু এই প্রেশার প্রেগনেন্সিতে প্রেশার বেড়ে যাওয়ার একটা ঝুঁকি আছে। তো প্রেশার বেড়ে গেলে সাথে সাথে
কিন্তু ডক্টর শরণাপন্ন হতে হবে এবং রেগুলার চেক আপের মাধ্যমে আগে ইভালুয়েশনে মানে আমরা দেখবো যে তার প্রেশার যদি বেড়ে যায় আমরা ট্রিটমেন্ট শুরু করে দেবো। তানিয়া, কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, সাধারণত আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, যেটা আমরা এখন বলি ফার্স্ট লাইন ট্রিটমেন্টে, ল্যাবেটালল আমরা শুরু করি। ল্যাবেটাললটা দিয়ে যদি আমরা দেখি যে কন্ট্রোল হচ্ছে না, অথবা সেক্ষেত্রে আমরা এর সাথে কম্বিনেশন হিসেবে আমরা নিফিডিপিন এসআর সেটাও দিয়ে থাকি, অনেক সময় হাইড্রোলাজিনও দিয়ে থাকি। এই ড্রাগগুলো, সারডোপা আমরা আগে খুব ইউজ করতাম। সারডোপাটা আমরা আসলে এখন ফার্স্ট লাইন ড্রাগসে বলছি না। সারডোপাটা আসলে রিবাউন্ড হাইপারটেনশন একটা হয়, সেই জন্য আমরা ফার্স্ট লাইন হিসেবে ল্যাবেটালল দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। তানিয়া, শোনা যাচ্ছে না। তানিয়া, শোনা যাচ্ছে না। তানিয়া, শুনতে পাইনি। ম্যাডাম, প্রি-এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এই বিষয়ে সচেতন হওয়া কতটা জরুরি? হ্যাঁ, প্রি-এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া আমাদের দেশে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়াটা প্রি-এক্লাম্পসিয়ার মানে আগের ধাপে প্রি-এক্লাম্পসিয়া হবে, দেন এক্লাম্পসিয়া হয়। প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে সাধারণত যেটা বললাম, 20 সপ্তাহের পরে প্রেশারটা বেড়ে গেলে এবং একই সাথে তার ইউরিন দিয়ে, তার প্রস্রাব দিয়ে প্রোটিন যাবে এবং তার পায়ে কিছু ইডিমা আসবে। তো এই প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে এই প্রেশার বেড়ে যাওয়ার সাথে সাথে ইউরিনের প্রোটিন, এটাকে আমরা প্রি-এক্লাম্পসিয়া বলে থাকি। প্রি-এক্লাম্পসিয়া যখন আমাদের ডায়াগনোসিস হবে, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে তার ট্রিটমেন্ট শুরু করে দেব। তো প্রি-এক্লাম্পসিয়া যখন ট্রিটমেন্ট হচ্ছে ভালো রেগুলার অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট নিবে না, অথবা যদি আনডায়াগনোজ থাকে, সেই ক্ষেত্রে এক্লাম্পসিয়া ডেভেলপ করবে। এক্লাম্পসিয়া হচ্ছে একটা খিঁচুনি, যে পেশেন্টের প্রেশার বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে তার হয়তো সেরেব্রাল ব্রেনে অনেক সময় ইডিমা ডেভেলপ করে যায়, অনেক সময় ব্লিডিংও হয়, সেই ক্ষেত্রে তার একটা কনভালশন হতে থাকে। খিঁচুনিটা একটা টিপিক্যাল টাইপের খিঁচুনি, যেতে সে এই খিঁচুনি হওয়ার আগে সে বলবে তার মাথা ব্যথা হচ্ছে, পেছনে অক্সিপিট ব্যথা হচ্ছে এবং তার ঘুম কমে যাচ্ছে, তার অনেক সময় বুকে খুব ব্যথা, পেইন, ঘাড় ব্যথা, এবং যে মানে হাইপার টেনশনের যে এইগুলো, সেই সিমটমগুলো সে বলবে, এবং তার খিঁচুনিটা হঠাৎ করে খিঁচুনি হয়ে তার পুরো বডি খিঁচুনি হয়ে সে সেন্সলেস হয়ে যায়। তো এটাকে আমরা এক্লাম্পসিয়া বলি। তবে যে অন্য খিঁচুনি আরো অনেকগুলো কারণ রয়েছে, তবে প্রেগনেন্সিতে খিঁচুনি হলে প্রথমে আমরা ধরে নেব সেটা এক্লাম্পসিয়া। তো এক্লাম্পসিয়া আমাদের দেশে মাতৃমৃত্যুর 28 ভাগ কারণেই বলা হচ্ছে যে এক্লাম্পসিয়ার জন্য হয়ে থাকে। সুতরাং এক্লাম্পসিয়া আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি। যখন প্রি এক্লাম্পসিয়ার ডায়াগনোসিস হবে, তাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, তাকে রেগুলার চেকআপে আসতে হবে, তার প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে, তাহলে হয়তো আমরা এক্লাম্পসিয়া থেকে তাকে প্রিভেন্ট করতে পারি। তানিয়া, অনেক ধন্যবাদ ম্যাডামকে। এই পর্যায়ে ম্যাডামের কাছে জানতে চাইবো, ম্যাডাম, আমরা আরেকটা জিনিস প্রেগনেন্সিতে ফেস করি, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস কিংবা মা আগে থেকে ডায়াবেটিক। তো এই বিষয়টি কি ম্যাডাম আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কিনা? হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিস এটাও একটা হাই রিস্ক একটা প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ডায়াবেটিস দু রকমই আমরা পাই। একটা হচ্ছে যে তার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস যদি থাকে, সেটা হচ্ছে তার আগে থেকে ডায়াবেটিস ছিল, তার সেই ডায়াবেটিস নিয়ে সে প্রেগনেন্ট হয়েছে, এটা একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে সে আগে থেকে প্রেগনেন্ট ছিল না, তার প্রেগনেন্ট হওয়ার ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্ট হওয়ার পরে তার 20 সপ্তাহের পরে থেকে মিড ট্রাইমেস্টার থেকে তার ডায়াবেটিসটা ডেভেলপ করলো। তো এটা হচ্ছে যে আমরা প্রেগনেন্সিতে যেটা আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। তবে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আমরা বলি, যে সাধারণত ফাস্টিং এবং একটা পেশেন্ট যখন বুকিং এ আসবে 12 সপ্তাহের মধ্যে, তখন তো সবাইকে আমরা আসলে সুগার টেস্ট করে একটা একটা বুকিং টেস্টে করে ইভালুয়েট করে দেখি যে কারো ডায়াবেটিস আছে কিনা। হাই রিস্ক একটা গ্রুপ যেটা বলি, যে যার আগের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, অথবা সে যদি সেকেন্ড প্রেগনেন্সি হয়, আগের প্রেগনেন্সি যদি এমন হয় যে তার বেবিটা অনেক বড় বেবি ছিল, তো এমন কিছু হিস্ট্রি থাকলে সেই ক্ষেত্রে যে হাই রিস্ক গ্রুপ বলে তাদেরকে কিন্তু 24 থেকে 28 সপ্তাহে আরেকটা গ্লুকোজ টলারেন্স টেস্ট আমাকে করতে হবে। গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটা, সেটা হচ্ছে যে তাকে খালি পেটে একটা মানে 8 ঘন্টা তার ফাস্টিং, খালি পেটে একটা সুগার টেস্ট করব এবং তার 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে
1 ঘন্টা পরে এবং 2 ঘন্টা পরে দুটো টেস্ট করব। তো এই টলারেন্স টেস্ট করে যদি আমরা আমাদের নির্দিষ্ট প্যারামিটার আছে তাতে যদি তার ফাস্টিংটা যদি 6 থেকে 7 এর মধ্যে থাকে আর খাওয়ার 2 ঘন্টা পরে যেটা সেটা যদি আমরা দেখি যে 8 থেকে 11 এর মধ্যে এই রেঞ্জে থাকে সেটাকে আমরা জেস্টাশনাল ডায়াবেটিস মেলিটাস বলি। তো এটা হচ্ছে একটা ভিন্ন রকমের এটা। তো এইটাকে আমরা ট্রিটমেন্ট করার সময় সাধারণত প্রথমে 2 সপ্তাহের জন্য তাকে আমরা এক্সারসাইজ এবং ডায়েটের একটা প্ল্যান দিয়ে দিই। এরপরে আবার আমরা রিপিট টেস্ট করে দেখি যে আসলে কারেকশন হলো কিনা। যদি কারেকশন হয়ে যায় ওকে সেইভাবে তাকে আমরা মেনটেন করতে বলবো। অনেক ক্ষেত্রে ইনসুলিন লাগে, আমরা ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করি যদি কন্ট্রোল না হয়। তানিয়া সুন্দর বলেছেন ম্যাডাম। এবার জানতে চাইবো ম্যাডাম ওনার লাইফস্টাইলটা কিরকম, মানে তিনি কি ধরনের খাবার খাবেন এবং আসলে কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? জেস্টাশনাল ডায়াবেটিস মেলিটাস যদি আগে থেকে ডায়াবেটিক থাকেন তাহলে সেটাও জানতে চাইছি, আর জেস্টাল ডায়াবেটিস হন তাহলে সেক্ষেত্রেও কি করবেন সেটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিক পেশেন্ট আগে থেকে যখন যার ডায়াবেটিস সে তো আগে থেকেই ইউজ টু, সে জানে যে সে কিভাবে তার খাবার দাবারটা কন্ট্রোল করতে হবে, তার সকালে যে দুবেলার আমরা যে হাঁটার যে প্ল্যানটা বলি সেটা, তার ইনসুলিন যদি সে আগে থেকে নিয়ে থাকে সেটা সে কিভাবে তার যে মেনটেনেন্স সেটা তো সে আগে থেকে অভ্যস্ত হয়ে আছে। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যখন তার প্রেগনেন্সিতে ডায়াবেটিস ডেভেলপ করবে, যখন তার এক্সারসাইজ এবং ড্রাগসে কন্ট্রোল না হবে সেই ক্ষেত্রে আমরা ইনসুলিনটা দিয়ে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মেটফর্মিনের কথা বলে, এটা নিয়ে অনেক ইয়ে আছে, তো আলোচনা আছে। তো ইনসুলিনের পাশে তার খাবারের ব্যাপারটা, একটা প্রেগনেন্ট লেডি তার তো খাওয়া দাওয়াটা একেবারে কমিয়ে খেলেও হবে না, তাকে অল্প অল্প করে ঘন ঘন খেতে হবে এবং তার বাচ্চার জন্য তো তার খাবার দাবার দরকার আছে। আর তার এক্সারসাইজটা নন প্রেগনেন্ট লেডিরা যেমন সকালে বিকেলে আধা ঘন্টা আমরা অনেক জোরে জোরে হাঁটতে বলি, এই ক্ষেত্রে তো এত বেশি আমরা বলি না। আমরা বলি যে খাবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে 10-15 মিনিট সে তাকে একটু হাঁটতে হবে, তার যতটুকু সে পারে তার একটু হাঁটাহাঁটি ব্যায়ামটা তার করতে হবে। তার সবজি জাতীয় খাবারটা, ভেজিটেবল যেগুলো ফলমূলের মধ্যে যেটা মিষ্টি কম সেগুলো তার খেতে হবে। আর যেই খাবারটা খাবে একটু মানে অল্প করে যেন ক্যালোরিটা কম থাকে, কিন্তু তাকে 2-2.5 ঘন্টা পর পর একটু ঘন ঘন খেতে বলি। তো এইভাবে তার সে যদি সচেতন থাকে তার ডায়াবেটিসটা সে কন্ট্রোল করতে পারবে। তানিয়া অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা ইদানিং দেখছি ম্যাডাম আরেকটি বিষয় যে প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজমের রোগীরা আমাদের কাছে আসে এবং অনেকেই দেখা যায় যে যখনই তিনি প্রেগনেন্ট হন তিনি থাইরয়েড ওষুধটা খাওয়া বন্ধ করে দেন। তো ম্যাডাম সেই বিষয়টি ক্লিয়ার করে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলুন। হ্যাঁ, এটা একটা বড় জিনিস যে সে যা যা ওষুধ খাচ্ছিল, শুধু থাইরয়েড কেন সব ওষুধই সে বন্ধ করে দেয়। এটা একটা বড় এবং তা দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টার ক্রস করে আমাদের কাছে আসে, সে হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছিল সেটাও সবকিছু বন্ধ করে সে হয়তো আমাদের কাছে আসে। এটা কিন্তু করা যাবে না। তো থাইরয়েড যদি আগে থেকে তার হাইপোথাইরয়েড থাকে অথবা হাইপার থাইরয়েড যেটাই থাকুক না কেন, সে আগে থেকে যদি যে ড্রাগসটা খেয়ে থাকেন, হাইপোথাইরয়েড আমরা সাধারণত থাইরক্স যেটা লিভারথাইরয়েড যেটা দিয়ে থাকে, এটা কিন্তু বন্ধ করা যাবে না। কারণ হাইপোথাইরয়েড অথবা হাইপার সে দুটার জন্য থাইরয়েড অ্যাবনর্মালিটির জন্য কিন্তু বাচ্চার ব্রেন নার্ভ এগুলো ডেভেলপমেন্টের জন্য ইউথাইরয়েড মানে নর্মাল থাইরয়েড লেভেলটা কিন্তু খুব জরুরি। তো অনেক সময় দেখা যায় যে সে হয়তো জানেই না যে তার হাইপোথাইরয়েড কিনা, সে কখনো ইভালুয়েট করে নেই। আমরা এখন যেটা করি যে বুকিং এ কিন্তু সবাইকে আমরা থাইরয়েড লেভেলটা দেখি নিই যে তার, এবং প্রায় দেখা যায় যে সে আগে থেকে জানতো না, নতুন করে তার হাইপোথাইরয়েডটা আমরা একটু বেশি পাই, সেটা তার হয়তো ডায়াগনোসিস হলো। তো সেই ক্ষেত্রে ওই যে মর্নিং এ তার লেভেল অনুযায়ী মর্নিং এ একটা করে আমরা মানে হাইপোথাইরয়েডের জন্য থাইরক্সিন যেটা আমরা লেভোথাইরক্সিন দিয়ে থাকি। তো এই ওষুধটা খালি পেটে সকালে মানে খাওয়ার 1 ঘন্টা আগে খালি পেটে খেতে হয় এবং এটা কিন্তু বন্ধ করা যাবে না। যদি আগে থেকে খেয়ে থাকেন রেগুলার খেয়ে যেতে হবে, এবং নতুন করে যদি ধরা পড়ে যে তার থাইরয়েড প্রবলেম তাহলে এটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে খেয়ে যেতে হবে। থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্য দেখা যায় যে বাচ্চা অনেক সময় মিসক্যারেজ হতে পারে, বাচ্চার গ্রোথ কম হতে পারে, অনেক সময় প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, এখান থেকে অনেক সময় কারো কোনো প্রেশারও বেড়ে যেতে পারে। সুতরাং থাইরয়েড লেভেলটা কিন্তু নর্মাল রাখতে হবে। তানিয়া সুন্দর বলেছেন ম্যাডাম। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করার জন্য অনুরোধ করব। হ্যাঁ, দর্শকদেরকে
একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যখন গর্ভধারণের জন্য প্ল্যান করবেন, আপনারা আপনাদের স্বাস্থ্যকর্মী অথবা ডক্টর শরণাপন্ন হয়ে আপনাকে নিজেকে একবার চেক আপ করিয়ে নিন। আপনার কোনো প্রবলেম আছে কিনা, আপনার শারীরিক কন্ডিশন কেমন সেটা একটু, আপনার রক্তের পরিমাণ, থাইরয়েডের প্রবলেম অথবা প্রেশার, ডায়াবেটিস, এগুলো সব চেক আপ করিয়ে নিন এবং ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ফলিক অ্যাসিড ওষুধটা খাবার শুরু করে দেন। ফলিক অ্যাসিড এমন একটা ওষুধ যেটা আপনার বাচ্চাকে জন্মগত ত্রুটি হওয়া থেকে রোধ করবে। তো যখনই কনসিভ করার আপনার প্ল্যান করবেন, প্রি কনসেপশনাল কাউন্সিলিং যেটা বলি, একবার আপনার কাউন্সিলিং, প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা করে নেন। তো সেক্ষেত্রে আপনার যেমন পুরো প্রেগনেন্সিটা কন্টিনিউ করা আপনার জন্য ইজি হবে, আপনার বাচ্চার জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ এসিআই ফার্মাসিউটিক্যালকে এবং অবশ্যই ধন্যবাদ ডক্টর টিভিকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ।